আচ্ছা, আমরা তার আগে একটু দেখি যে আমাদের চ্যাপ্টার 5-এ বইতে কি আছে অ্যাকচুয়ালি। আমরা বইয়ের ম্যাক্সিমাম জিনিসই দেখে ফেলছি চ্যাপ্টার 5-এ যা যা ছিল। তারপর আমি একটু আরেকবার ওভারঅল বলে যাই, তাহলে তোমাদের ফলো করতে সুবিধা হবে। আচ্ছা, সো বইতে দেখো ফার্স্টে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে ডিসকাশন। ওকে, এই যে এখানে তো আমরা কিন্তু এই ভ্যালেন্স ইলেকট্রন কি সেটা পড়ে আসছি। আমরা বলে আসছিলাম যে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে একটা অ্যাটমের আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনগুলো থাকে তারা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। আউটার মোস্ট প্রিন্সিপাল এনার্জি লেভেল, আউটার মোস্ট প্রিন্সিপাল এনার্জি লেভেল মানেই তো অ্যাকচুয়ালি তোমার শেল বা তোমার অরবিট আর কি। তো সেটার কথাই এখানে বলা হয়েছে। অ্যান্ড এইখানে তারপর হচ্ছে দেখাইছে যে পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন এটা, তো পটাশিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন আছে একটা লাস্টে, আর অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন এটা, তো তার তোমার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 5 6টা। ওকে, অ্যান্ড এইখানে ওরা একটা টেবিল দিছে যে কার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা। ওকে, সো এটা তোমরা এমনি বের করতে পারবা যে ভ্যালেন্স ইলেকট্রন কার কয়টা থাকে। তারপর এখানে ওই যে ভ্যালেন্সির কথা বলা হয়েছে, তো আমরা ভ্যালেন্সি নিয়েও পড়ে আসছি। অ্যান্ড এখানে ভ্যালেন্সির ডেফিনেশনটাও দেওয়া আছে যে দ্য ক্যাপাসিটি অফ বন্ডিং অফ অ্যান অ্যাটম উইথ আনাদার অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ওয়াইল ফর্মিং আ মলিকিউল ইজ কল্ড ভ্যালেন্সি। ওকে, এই ডেফিনেশনটা খুবই স্ট্রাকচার্ড বা গুছানো ওয়েতে দেওয়া আছে, তো তোমরা এটাই ফলো করতে পারো যে কোনো একটা অ্যাটম যখন আরেকটা অ্যাটমের সাথে বন্ড করে বা বন্ধন করে তখন মানে তার এই বন্ড ফর্মেশনের যে ক্যাপাসিটিটা সেটাই আমরা ভ্যালেন্সি দিয়ে বুঝাই। ভ্যালেন্সি বাংলা হচ্ছে যোজনী। ওকে, অ্যান্ড এইটা আমরা দেখে আসছি কীভাবে ভ্যালেন্সি বের করতে হয়। আমরা একটা রুল দেখছিলাম যে লাস্টের তোমার অরবিটে যদি 4টার বেশি ইলেকট্রন থাকে তখন 8 থেকে সাবট্রাক্ট করবো, আর লাস্টেরটায় যদি 4টার কম থাকে তখন ওই নাম্বারটাই হচ্ছে ভ্যালেন্সি। বাট ওইটার কিছু এক্সেপশনও আছে, সেটাও আমরা দেখছি। তো এখানে কমন কিছু এলিমেন্টের ভ্যালেন্সিগুলো দেওয়া, তো এইগুলো তোমরা মনে রাখবা। যেমন এখানে হচ্ছে হাইড্রোজেনের ভ্যালেন্সি দেওয়া আছে 1। ওকে, তারপর ক্লোরিনের ভ্যালেন্সি দেওয়া আছে, ক্লোরিনের ভ্যালেন্সিও হচ্ছে 1। তারপর অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, এই যে ভ্যালেন্সি অফ অক্সিজেন হচ্ছে 2। এগুলো আমরা অনেকবারই দেখে আসছি কার ভ্যালেন্সি কত। তারপরে এখানে একটা লিস্ট আকারে দেওয়া আছে একটা একটা টেবিলে, ওইটা দেখে ফেললে তোমাদের মনে রাখতে ইজি হবে আর কি। আর এখানে লেখা আছে যে আমরা একটা তোমার মলিকিউলের ফর্মুলা কীভাবে লিখি সেটার জন্য এই যে আমরা বলছিলাম যে ভ্যালেন্সি নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে হয়। তো এই জিনিসগুলো বইতেও একইভাবে দেওয়া। এখানে একটা জিনিস দেখো, বলা আছে যে সাম এলিমেন্টস হ্যাভ মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি। ওকে, তো এই ভ্যালেন্সিকে বলা হয় হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি, বা বাংলায় হচ্ছে পরিবর্তনশীল যোজনী। মানে কিছু এলিমেন্ট আছে যাদের ভ্যালেন্সিটা হচ্ছে চেঞ্জ হয়, কিছু এলিমেন্ট আছে যাদের ভ্যালেন্সি হচ্ছে টাইম মানে এক একটা মলিকিউলের ক্ষেত্রে চেঞ্জ হয়। সেরকম একটা এলিমেন্ট হচ্ছে আয়রন। তো এটা একটু বইতে ভালোভাবে দাগায় রাখো যে আয়রনের ভ্যালেন্সি দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এটার যদি একটা এক্সাম্পল দেই, যে ধরো আয়রনের ভ্যালেন্সি যদি 2 হয়, সেরকম একটা কম্পাউন্ড হচ্ছে FeCl2। ওকে, এইখানে আয়রনের ভ্যালেন্সি হচ্ছে 2, এখানে ভ্যালেন্সি হচ্ছে 2। তো সেরকম একটা কম্পাউন্ড হচ্ছে FeCl2। আবার আরেকটা কম্পাউন্ড হচ্ছে FeO। এইটা কিভাবে, মানে এখান থেকে কিভাবে বুঝতেছি যে এইটার ভ্যালেন্সি 2? দেখো এই যে FeCl2, তো এই কম্পাউন্ডটাই মানে একটা কম্পাউন্ড ফর্মেশনের সময় আয়রনের যে ভ্যালেন্সিটা সেটা আমরা এই যে ক্লোরিনের নিচে লিখবো না নাম্বার হিসেবে। সো এখানে নাম্বারটা কত দেখা যাচ্ছে? 2। তার মানে আয়রনের ভ্যালেন্সি কত? 2। কিন্তু তুমি সেই একই লজিকে কিন্তু এইটা তাহলে আবার 1 বলা লাগে, কিন্তু এটা কিন্তু 1 না। এখানে তোমার মনে রাখতে হবে যে আমরা কিন্তু এই যে যখন কম্পাউন্ডটা লিখি তখন কিন্তু জাস্ট নাম্বারটা ইন্টারচেঞ্জ করি না, আমরা হচ্ছে তাদেরকে মানে তাদের যে HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা GCD সেটা দিয়ে হচ্ছে ডিভাইড করে তারপর লিখি। মানে এইটার ফরমেশনটা যদি বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো আয়রনের ভ্যালেন্সি হচ্ছে 2 আর অক্সিজেনেরও ভ্যালেন্সি হচ্ছে 2। সো এই 2টা এখানে যায় আর এই 2টা এখানে আসে, বাট 2 আর 2 এর মধ্যে কমন যায় কত? 2 কমন যায়। সো আমরা 2 দিয়ে
দুইটা নাম্বারকেই ডিভাইড করে দিব। সো 2 দিয়ে ডিভাইড করে দিলে আবার কত হয়, 1 1 হয়ে যায়। বুঝতে পারছো? সো এইটা দেখে কিন্তু বলে দেওয়া যাবে না যে এটার ভ্যালেন্সি 1, এটার ভ্যালেন্সি কিন্তু এখানেও 2 আছে, কারণ অক্সিজেনের ভ্যালেন্সি কত, 2। বুঝা গেছে? আবার এই যে ক্যালসিয়াম অক্সাইড, এখানে অক্সিজেনের ভ্যালেন্সি কত, অক্সিজেনের ভ্যালেন্সি তো 2, আর ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত, 2, ক্যালসিয়ামেরও এখানে 2। ঠিক আছে? সো এই ছোটোখাটো জিনিসগুলো যাতে ভুল না হয় এটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, আয়রনের ভ্যালেন্সি 3 ওয়ালা কম্পাউন্ডও আমরা লিখতে পারি। যেমন মানে একটা জিনিস বলি যে আমরা যখন একটা কম্পাউন্ড লিখি, ধরো এ আর বি দিয়ে একটা কম্পাউন্ড লিখবো, সেখানে এ এর ভ্যালেন্সি হচ্ছে সাপোজ এক্স আর বি এর ভ্যালেন্সি হচ্ছে ওয়াই, তখন কম্পাউন্ডটা লিখি হচ্ছে এভাবে এ ওয়াই বি এক্স। বাট আমরা এই দুইটা নাম্বারকে আবার তাদের যে জিসিডি মানে তো সবাই বুঝো যে গ্রেটেস্ট কমন ডিভাইজার বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেটা দিয়ে ডিভাইড করে দিই। বুঝা গেছে? ধরো ওইটা হচ্ছে এম, সো আমরা তখন ওয়াইকেও এম দিয়ে ডিভাইড করি, এক্সকেও এম দিয়ে ডিভাইড করি। ওকে, আচ্ছা, তো এখানে ভ্যালেন্সি 3 ওয়ালা একটা মানে ভ্যালেন্সি 3 ওয়ালা কম্পাউন্ড নিয়ে আমরা দেখি যে ভ্যালেন্সি 3 ওয়ালা কম্পাউন্ড কীরকম হবে। আচ্ছা, সো ভ্যালেন্সি 3 ওয়ালা কম্পাউন্ড হচ্ছে FeCl3 or Fe2O3 এরকম। দেখো এইখানে কিন্তু একদম এভিডেন্ট যে আয়রনের ভ্যালেন্সিটা 3, কারণ এই যে এখানে 3, সেই 3 অক্সিজেনের নিচে নামছে, আর অক্সিজেনের 2 সেটা আয়রনের নিচে আসছে। আবার এখানে আয়রনের হচ্ছে 3, তো এটা এখানে চলে আসছে। আচ্ছা, তো এটা এখানে এই আয়রনের হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে। আয়রনের আরও অনেক, মানে শুধু আয়রনেরই যে ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে এমন না, অনেক ডি অরবিটালের মানে অনেক ডি ব্লক এলিমেন্টারি ভ্যারিয়েবল ভ্যালেন্সি প্রেজেন্ট। আচ্ছা, তো এখানে একটা কথা লেখা আছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট অ্যান্ড ইটস অ্যাক্টিভ ভ্যালেন্সি ইজ কনসিডার্ড অ্যাজ লেটেন্ট ভ্যালেন্সি। মানে কোনো একটা এলিমেন্টের, এটা একটু মানে বইতে দাগায় রাখো, এই ডেফিনেশনটা পরীক্ষায় আসে, যে কোনো একটা এলিমেন্টের হাইয়েস্ট যে ভ্যালেন্সি আর তার অ্যাক্টিভ যে ভ্যালেন্সি, অ্যাক্টিভ ভ্যালেন্সি মানে তুমি যেই কম্পাউন্ডটা নিয়ে কাজ করতেছো সেইটাই ওই এলিমেন্টটার যেই ভ্যালেন্সিটা কাজ করতেছে সেই দুইটার মধ্যে ডিফারেন্সকে বলে লেটেন্ট ভ্যালেন্সি। ওকে, তো এটা একটু মাথায় রাখবা। যেমন FeCl2 কম্পাউন্ডের জন্য দেখো FeCl2, তো এইখানে লেটেন্ট ভ্যালেন্সিটা কত, তো FeCl2তে আয়রনের ভ্যালেন্সি হচ্ছে 2, আর মানে এটা হচ্ছে ওর অ্যাক্টিভ ভ্যালেন্সি, আর আয়রনের এমনিতে হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে 3, মানে যে কোনো কেসে এটা হাইয়েস্ট 3 হইতে পারে। সো ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1। ওকে, সো ডিফারেন্সটা হচ্ছে 1, আর এই ডিফারেন্সটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের লেটেন্ট ভ্যালেন্সি। সো লেটেন্ট ভ্যালেন্সি বের করার আইডিয়াটা যাতে মাথায় থাকে সবার, এটা একটু খেয়াল রাখবা। আর আবার FeCl3 এর ক্ষেত্রে লেটেন্ট ভ্যালেন্সি কিন্তু 0, মানে কোনো লেটেন্ট ভ্যালেন্সি নাই, কারণ এখানে অ্যাক্টিভটাও 3 আবার তোমার হাইয়েস্টটাও 3, সো ডিফারেন্স নাই। এইখানে একটা টেবিল দেওয়া আছে, খুবই ভালোভাবে এটা মুখস্থ রাখবা, ডিফারেন্ট এলিমেন্টসের ভ্যালেন্সি কত। আমি একটু ওভারভিউ দিয়ে যাই। এখানে হাইড্রোজেনের হচ্ছে 1 বিকজ ও গ্রুপ 1-এর, তারপর ফ্লোরিনও হচ্ছে গ্রুপ 17, তুমি খেয়াল করলে দেখবা যে গ্রুপ 17-এরও সবার ভ্যালেন্সি 1 করে। তারপর ক্লোরিনেরও 1, ব্রোমিনেরও 1, আয়োডিনেরও 1, মানে এরা সবাই কি হয়েছে, হ্যালোজেন্স। ওকে, হ্যালোজেন সবার ভ্যালেন্সি কত, 1। আচ্ছা, সোডিয়াম সেও গ্রুপ 1-এর, তার ভ্যালেন্সি 1, পটাশিয়ামেরও 1। কার্বনের ভ্যালেন্সি কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। আচ্ছা, আমি একটু এটা দেখাই, এই যে কার্বনের দুইটা ভ্যালেন্সির কম্পাউন্ড কি কি হইতে পারে, MCQতে প্রায় আসে। তো কার্বনের 4 ভ্যালেন্সিওয়ালা কম্পাউন্ড কিন্তু আমরা অহরহ দেখি, মানে কার্বনের ভ্যালেন্সি 4 এরকম কম্পাউন্ডই আসলে বেশি দেখা যায়।
যেমন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ভ্যালেন্সি কিন্তু মানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের ভ্যালেন্সি কিন্তু 4, এটার ভ্যালেন্সি হচ্ছে 4। আর কার্বন ডাইঅক্সাইডে তোমার অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। আচ্ছা, এখন এই যে এইটার ভ্যালেন্সি 4 মানে কি? তার হচ্ছে শেয়ারিংয়ের সময় 4টা ইলেকট্রনের সাথে শেয়ার করতে হয়। আর অক্সিজেনের ভ্যালেন্সি 2 মানে কি? তার 2টা ইলেকট্রন শেয়ার করা লাগে। তো যেহেতু এইটা 4 আর এটা 2, তাই এখানে অক্সিজেন লাগবে কয়টা? 2টা, ঠিক আছে? বা আমরা এটাকে ওই আমাদের প্রিভিয়াস রুল অনুযায়ীও ফর্ম করে চিন্তা করি যে কার্বনের ভ্যালেন্সি 4, অক্সিজেনের হচ্ছে 2। এই দুইটার মধ্যে কমন যায় কত? হাইয়েস্ট, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত এখানে? 2। তাহলে 2 দিয়ে 4কে ডিভাইড করলে কত হয়ে যায়? 2। আর 2 দিয়ে 2কে ডিভাইড করলে কত হয়? 1। তাহলে এই 1 নামবে কার্বনের নিচে আর 2 নামবে অক্সিজেনের নিচে। 1 লেখা লাগে না, সেই জন্য এটাকে জাস্ট আমরা CO2 হিসেবে লিখি। আচ্ছা, তো কার্বনের ভ্যালেন্সি 4 ওয়ালা আরও একটা কম্পাউন্ড বলি, সেটা হচ্ছে CH4। এটা হচ্ছে মিথেন, এটার নাম হচ্ছে মিথেন। অ্যান্ড এটাও খুব কমন, মানে এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে কার্বনের ভ্যালেন্সি 4। ওকে, তো কার্বনের ভ্যালেন্সি 4 ওয়ালা কম্পাউন্ড আসলে অনেক কমন। তো আমরা একটু ভ্যালেন্সি 2 ওয়ালা কয়েকটা কম্পাউন্ড দেখি। আচ্ছা, কার্বনের ভ্যালেন্সি 2 ওয়ালা একটা কম্পাউন্ড হইতে পারে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, এটার ভ্যালেন্সি 2 কেন? কারণ অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, আর কার্বনেরও তখন কত? 2। এর জন্য এখানে কোনো সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা কোনো নাম লিখি নাই। ওকে, মানে কার্বনের নিচেও আমরা 1 লিখছি, আবার অক্সিজেনের নিচেও আমরা 1 লিখছি। মানে এখানে আইডিয়াটা এরকম যে দেখো কার্বনের ভ্যালেন্সি 2 আর অক্সিজেনের ভ্যালেন্সি 2, 2 আর 2 এর মধ্যে কমন যায় কত? 2। সো 2 দিয়ে দুইটাকে ডিভাইড করে দাও, তাহলে এটা হবে CO। মানে C1O1 হওয়ার কথা ছিল, বাট 1টা আসলে লেখা লাগে না, সো এইভাবে লিখলেই হয়। আচ্ছা, তারপর ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2-তে আছে, সো তার ভ্যালেন্সি 2 হবে। অ্যালুমিনিয়াম গ্রুপ 13-এ আছে, তো তার ভ্যালেন্সি 3। আয়রনের ওই যে ভ্যারিয়েবল ভ্যালেন্সি যাচ্ছে তার দুইটা, 2 আর 3। আর কপারেরও ভ্যারিয়েবল ভ্যালেন্সি, এটা মনে রাখবা যে 1 আর 2। আচ্ছা, কপারের ভ্যালেন্সি 2 এরকম একটা কম্পাউন্ড বলতে পারবা কেউ? হ্যাঁ, CuSO4, গুড। CuSO4 একটা 2 ভ্যালেন্সির কম্পাউন্ড। আচ্ছা, এটা কিভাবে বুঝলাম সেটাতে একটু পরে আসবো। সেটার জন্য আমাদের এই যে SO4 জিনিসটা কি সেটা একটু জানতে হবে। এটাকে বলা হয় হচ্ছে র্যাডিকাল। তো আমরা র্যাডিকাল পড়ি নাই এখনও, র্যাডিকাল পড়বো। আর আরেকটা এক্সাম্পল হতে পারে CuCl2, তারপর CuO, তাই না? এরা সবাই এই সবগুলোতে ভ্যালেন্সি কত? সবগুলোতে ভ্যালেন্সি হচ্ছে 2। ওকে, সো আমরা এখানে একটু লিখি, মানে কপার হ্যাজ ভ্যারিয়েবল ভ্যালেন্সি, কপার হ্যাজ ভ্যারিয়েবল ভ্যালেন্সি, তারা হচ্ছে 1 আর 2। আচ্ছা, তো কপারের তোমার ভ্যালেন্সি যদি 2 হয়, তো 2 এর জন্য কয়েকটা কম্পাউন্ড আমরা লিখি। ভ্যালেন্সি 2 এরকম কম্পাউন্ড আছে কারা? CuO, মানে কিউপ্রিক অক্সাইড, এটার নাম হচ্ছে কিউপ্রিক অক্সাইড। তারপর CuCl2, তারপর হচ্ছে কপার সালফেট। ওকে, এরকম অ্যাকচুয়ালি অনেক কম্পাউন্ড আছে যেখানে কপারের ভ্যালেন্সি 2। আচ্ছা, এইখানে ভ্যালেন্সি 2 কেন? কারণ অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। সো ওই নাম্বারটাই আসলে কপারেরও ভ্যালেন্সি। মানে তুমি যদি এটা ফরমেশনটা দেখো তাহলেই বুঝতে পারবা কপারের ভ্যালেন্সি হচ্ছে 2 আর অক্সিজেনের ভ্যালেন্সি 2। দুইটার মধ্যে কমন যায় কত? 2। সো এটা দিয়ে ডিভাইড করে দিলে CuO হয়। বুঝা গেছে? আচ্ছা, তারপর CuCl2, এখানে এই যে এই নাম্বারটাই আসলে কার? কপারের। এইটারও ফরমেশন দেখো, কপারের ভ্যালেন্সি 2, ক্লোরিনের ভ্যালেন্সি 1। সো এই নাম্বারটা এটার নিচে যাবে আর এই নাম্বারটা এটার নিচে আসবে, সো এটা হবে CuCl2। কপার সালফেট, এইটাও তোমার কপারের ভ্যালেন্সি 2 ইন্ডিকেট করে, কারণ কপারের ভ্যালেন্সি 2 আর এই যে সালফেট, এই পুরোটা হচ্ছে একটা র্যাডিকাল, মানে একটা গ্রুপ অফ অ্যাটম যারা অ্যাটমের মতো বিহেভ করে তাদেরকে র্যাডিকাল বলে।
আমরা এটা নিয়ে একটু পরে দেখব। হ্যাঁ, না না, এটা কম্পাউন্ড না, এটা হচ্ছে একটা গ্রুপ অফ অ্যাটম যারা অ্যাটমের মতো বিহেভ করে, এটা কম্পাউন্ড না, এটার নামই হচ্ছে র্যাডিক্যাল। তো এইটার ভ্যালেন্সি হচ্ছে 2। সো দেখা যায় যে এই নাম্বারটা এটার নিচে আর এটার নিচে, তো এখান থেকে এই দুইটার মধ্যে কমন যায়, 2 দিয়ে ডিভাইড করে দাও, সেটা কত হয়ে যাবে? কপার সালফেট, ঠিক আছে? হ্যাঁ, কমন না যেত, হ্যাঁ হ্যাঁ লিখতে হতো। ওইটা দেখাচ্ছি দেখাচ্ছি, এই রেডিক্যাল নিয়ে একটু পর দেখানোর সময় আমি দেখাবো এটা। আচ্ছা, সো এখান থেকে বোঝা গেল কপারের ভ্যালেন্সি 2 হইলে কম্পাউন্ডগুলো কীরকম হয়। এটার নাম কিউপ্রিক অক্সাইড, কেউ চাইলে লিখে রাখতে পারো, এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড, আমি লিখে দিই হালকা, কিউপ্রিক অক্সাইড। এটা হচ্ছে কপার ক্লোরাইড, আর এটা হচ্ছে কপার সালফেট। আচ্ছা, এখন দেখাই যে কপারের ভ্যালেন্সি 1 হয় কোন কম্পাউন্ডের ক্ষেত্রে, এরকম একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, কপারের ভ্যালেন্সি 1, তো কপারের ভ্যালেন্সি যদি 1 হয় সেরকম একটা কম্পাউন্ড হইতে পারে Cu2Cl2। ওকে, এইটার ভ্যালেন্সি 1, এখানে কপারের ভ্যালেন্সি 1। আচ্ছা, এখন দেখো কপারের ভ্যালেন্সি কত? 1। আর ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1। সো এই দুইটা নাম্বার যদি এখানে নামে তাহলে এরকম একটা কম্পাউন্ড হওয়ার কথা ছিল না, বাট আমি এখানে 2 লিখলাম কেন আবার? তো এইটার রিজন হচ্ছে শুধু CuCl এই কম্পাউন্ডটা হচ্ছে আনস্টেবল, তো সে অ্যাকচুয়ালি একা থাকতে পারে না, তো সে হচ্ছে দুইটা CuCl একসাথে গ্রুপ করে থাকে। ওকে, তো এর জন্য এটাকে লেখা হয় Cu2Cl2, এটাকে বলা হয় হচ্ছে একটা ডাইমার। ওকে, ডাইমার মানে হচ্ছে মানে একটা কম্পাউন্ড যখন থাকে সেটাকে আমরা বলি মনোমার, আর দুইটা কম্পাউন্ড যদি একসাথে থাকে সেটাকে বলে ডাইমার। তো Cu2Cl2 হচ্ছে ডাইমার ফর্ম করে থাকে। এখানে শুধু CuCl লিখলেও কোনো সমস্যা নাই, বাট এটা ডাইমার হিসেবে ইউজুয়ালি থাকে, মানে যেমন শুধু ক্লোরিন কিন্তু থাকে না, সবসময় হচ্ছে ক্লোরিন গ্যাস এরকম দুইটা Cl একসাথে থাকে। তারপর অক্সিজেন একা কিন্তু থাকে না, অক্সিজেন সবসময় দেখবা যে অক্সিজেন গ্যাস এইভাবে লেখা হয়। তো CuClও এরকম ডাইমার ফর্ম করে থাকে আর কি, মানে কম্পাউন্ড লেভেলে তারা একা থাকে না, তারা হচ্ছে দুইটা একসাথে অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে একসাথে থাকে। ওকে, সো কপারের ভ্যালেন্সি 1 সেই রকম একটা কেস দেখলাম। আর এছাড়া আরও অনেক কম্পাউন্ড আছে যেখানে কপার হচ্ছে 1 ভ্যালেন্সি শো করে। আর জিঙ্ক, জিঙ্ক তো 2 ভ্যালেন্সি, এটা ফিক্সড, যেমন জিঙ্ক ক্লোরাইড, তারপর হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা, সো এখানে তোমার এখানে দেখো অনেকগুলো কম্পাউন্ডের জন্য কোনো একটা অ্যাটমের, কোনো একটা পার্টিকুলার অ্যাটমের ভ্যালেন্সি কত ওই কম্পাউন্ডের মধ্যে সেটা দেখানো আছে। আচ্ছা, তো আমরা এইগুলো একটু স্টাডি করি। যেমন ফার্স্ট কম্পাউন্ডটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো এখানে হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1, হাইড্রোজেনেরও 1, ক্লোরিনেরও 1। তারপর লিথিয়াম ক্লোরাইড, এখানেও লিথিয়ামের ভ্যালেন্সি 1, ক্লোরিনেরও ভ্যালেন্সি 1। তারপর সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1, ক্লোরিনেরও 1। তারপর পটাশিয়াম ক্লোরাইডেও পটাশিয়ামের হচ্ছে 1, ক্লোরিনের 1। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দেখো কম্পাউন্ডের স্ট্রাকচার হচ্ছে MgCl2, সো এখানে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2 আর ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1। এগুলো কিন্তু MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2 আর ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1। তারপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3 আর ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1। তারপর আয়রনের দুইটা দেখাইছে, FeCl2, এটা আয়রনের ভ্যালেন্সি 2, এটাই আয়রনের ভ্যালেন্সি 3। তারপর জিঙ্ক, জিঙ্ক ক্লোরাইড, এখানে জিঙ্কের ভ্যালেন্সি কত? 2। তারপর এটা হচ্ছে লিড, PB মানে প্লাম্বাম বা লিড, তো লিডের ক্ষেত্রে দুইটা কম্পাউন্ড দেখাইছে, তো লিডেরও কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি, এই যে দেখো। তো লিডের ক্ষেত্রে এই যে দুইটা কম্পাউন্ড আসে, একটা হচ্ছে
লিড ক্লোরাইড আর এটা হচ্ছে লিড টেট্রাক্লোরাইড। তো এখানে লিডের ভ্যালেন্সি হচ্ছে 2 আর এখানে লিডের ভ্যালেন্সি হচ্ছে 4। সো লিডের এই দুইটা ভ্যালেন্সি এক্সিস্ট করে। তারপর নাইট্রোজেনের ভ্যালেন্সি অ্যাকচুয়ালি এই দুইটা না, আরও অনেকগুলো আছে। তো এখানে দুইটা দেখানো হয়েছে, আমি বাকিগুলোও দেখাই। নাইট্রোজেনের অ্যাকচুয়ালি ভ্যালেন্সি 3 হয়, তারপর হচ্ছে 2 হয়। নাইট্রোজেনের ভ্যালেন্সি তোমার 4 হয়, 5 হয়, ঠিক আছে। তারপর নাইট্রোজেনের ভ্যালেন্সি ওরা দেখাইছে এখানে 3 আর 5, তো আমি এখানে 2 দেখাবো, 3, 4, 5, ইভেন নাইট্রোজেনের ভ্যালেন্সি 1ও হয়। ওকে, সো নাইট্রোজেনের এই 5টা কেস একটু দেখাই। তো নাইট্রোজেনের ভ্যালেন্সি 1, এরকম কম্পাউন্ড হচ্ছে N2O, এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড তো সবার চেনার কথা, যারা রেসিং গেম খেলো। নাইট্রাস অক্সাইডই হচ্ছে ওই যে নাইট্রো, লাফিং গ্যাস। আর ওই যে কার রেসিং গেমে যে গাড়িগুলো যে নাইট্রো রিলিজ করে, ওইটাই হচ্ছে নাইট্রাস অক্সাইড। আপনি গেমস খেলেন? হ্যাঁ, আমিও খেলি। তারপর 2 হচ্ছে মানে 2 ভ্যালেন্সির একটা কম্পাউন্ড হচ্ছে NO, নাইট্রিক অক্সাইড। তারপর 3 ভ্যালেন্সির একটা কম্পাউন্ড লেখা যায় হচ্ছে N2O3, এটা হচ্ছে তোমার ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড N2O3। তারপর এটার আরও কম্পাউন্ড হতে পারে, যেমন NH3। এই দুইটা কেসে কিন্তু নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, ঠিক আছে। আচ্ছা, 4 এর এক্সাম্পল হচ্ছে NO2 অথবা N2O4। দুইটা আসলে একই। N2O4 হচ্ছে বেসিক্যালি NO2 এর ডাইমার, N2O4 কিন্তু NO2 এর ডাবল, ঠিক আছে। মানে একই জিনিস এই দুটো। তো এটার নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, মানে এটা দুইটা নাম আছে, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড অথবা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। সো এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি 4, কারণ এই যে অক্সিজেনের হচ্ছে 2, তো 2 2s আর 4 আর কি। এই যে এইটা দেখলে বোঝা যায় অক্সিজেনের 2 আর নাইট্রোজেনের 4। তো এখানে কমন নিয়ে ওই তোমার জিসিডি বা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে দিলে NO2টা লেখা যায়, বাট দুইটাই ভ্যালিড। N2O4 আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডেরই ডাইমার। আর 5 ভ্যালেন্সের কম্পাউন্ড হচ্ছে N2O5, ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। ও নাইট্রাস অক্সাইড কিন্তু আবার লাফিং গ্যাসও, এটা তুমি যদি ইনহেল করো তাহলে তুমি হাসতে থাকবা ননস্টপ। ওকে, সো এটা হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। সো এখানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, সো ইন্টারচেঞ্জ হয়ে N2O5 ফর্ম করছে, মানে 5 ভ্যালেন্সির নাইট্রোজেনের 5 ভ্যালেন্সিওয়ালা কম্পাউন্ড। তো এখানে ওই এক্সাম্পল দুইটা দিছে, NH3 আর N2O5। তারপর সিলভার ক্লোরাইড, সিলভারের ভ্যালেন্সি 1। এটা অনেকের মনে থাকে না, একটু স্টার দিয়ে রাখো, যেগুলো একটা আনকমন ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো। তারপর ফ্লোরিন হচ্ছে এই যে সোডিয়াম ফ্লোরাইড, তো এখানে ফ্লোরিনের ভ্যালেন্সি 1। তারপর সোডিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরিনের ভ্যালেন্সি 1। সোডিয়াম ব্রোমাইড, ব্রোমিনের ভ্যালেন্সি 1। সোডিয়াম আয়োডাইড, আয়োডিনের ভ্যালেন্সি 1। মানে সব হ্যালোজেনগুলোর দেখো অলওয়েজ 1 ভ্যালেন্সি। তারপর বোরন, BCl3। বোরন হচ্ছে গ্রুপ 13-এর, তো গ্রুপ 13-এর যেহেতু এর জন্য বোরনের ভ্যালেন্সি হচ্ছে 3। অ্যান্ড দেখো BCl3 বোরন ট্রাইক্লোরাইড, তো তার ভ্যালেন্সি হচ্ছে 3। তারপর ফসফরাসের দুইটা ভ্যালেন্সি হয়, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5, PCl3 আর PCl5। এটা মনে রাখবা, স্টার দিয়ে রাখো, PCl3 অ্যান্ড PCl5। মানে এটা নাইট্রোজেনের মতো।
বাট নাইট্রোজেনের মতো এতটা ওয়াইড ভ্যারাইটি অফ ভ্যালেন্সি সে কিন্তু দেখাইতে পারে না। তার জাস্ট দুইটাই আছে, PCl3 আর PCl5। আচ্ছা বলো তো P2O5 এইটার ক্ষেত্রে ফসফরাসের ভ্যালেন্সি কত এই কম্পাউন্ডে? 5। হ্যাঁ, এটা হচ্ছে 5 আর এটা 2, সো এটা 5, মানে P2O5 এই ক্যাটাগরিতে পড়বে। আচ্ছা তারপর কপারের ওই যে দুইটা দেখাইছিলাম, CuCl আর CuCl2। তো CuCl হচ্ছে ভ্যালেন্সি 1 আর CuCl2 তে ভ্যালেন্সি হচ্ছে 2। অক্সিজেন তার ভ্যালেন্সি 2। কার্বন তার ভ্যালেন্সি দুইটা, ওই যে CO আর CH4। এই যে CH4 এর নাম কি বলছিলাম একটু আগে? মিথেন হচ্ছে মিথেন। সালফারের ভ্যালেন্সি 3টা, H2S মানে 2 4 6। এখানে দেখাই সালফারের 3টা ভ্যালেন্সির কয়েকটা কম্পাউন্ড দেখাই। সালফারের ভ্যালেন্সি যদি 2 হয় তো তখন সালফারের একটা কম্পাউন্ড লেখা যায় H2S। সালফারের ভ্যালেন্সি 2 আর হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, দ্যাটস ওয়াই এই দুইটা নাম্বার ইন্টারচেঞ্জ হয়ে H2S বা হাইড্রোজেন সালফাইড ফর্ম করছে। এটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। আচ্ছা তারপর ভ্যালেন্সি যদি 4 হয় সেরকম একটা কম্পাউন্ড হচ্ছে SO2। কারণ এখানে দেখো সালফারের ভ্যালেন্সি 4 আর অক্সিজেনের ভ্যালেন্সি 2, সো এই দুইটা নাম্বারের মধ্যে কমন যায় কত? 2। সো আমরা 2 দিয়ে দুইটা নাম্বারকে ডিভাইড করে দিব। সো এই 2টা এখানে নামবে, এই 1টা এখানে নামবে, সো এটা হবে কি সালফার ডাইঅক্সাইড। ওকে, তো সালফার ডাইঅক্সাইডও একটা সালফার ডাইঅক্সাইড হচ্ছে একটা 4 ভ্যালেন্সি, সালফারের 4 ভ্যালেন্সিওয়ালা কম্পাউন্ড। সালফার ডাইঅক্সাইড থাকে, মানে সালফার ডাইঅক্সাইড কোথায় থাকে কেউ বলতে পারবা? না, অত দূরে যাওয়া লাগবে না। সালফার ডাইঅক্সাইড হচ্ছে পেঁয়াজের মধ্যে থাকে। তো পেঁয়াজ যখন খোসা ছাড়ানো হয় তখন ওইখান থেকে হচ্ছে সালফার ডাইঅক্সাইড বের হয়। তো এই সালফার ডাইঅক্সাইডটা বের হয়ে বাতাসে যখন তোমার চোখের মধ্যে আসে, তো তোমার চোখে তো আগে থেকে পানি থাকে, তো ওই পানির সাথে মিক্স হয়ে সালফার ডাইঅক্সাইডটা হচ্ছে তোমার এরকম H2SO3 ফর্ম করে, যেটা এটা একটা অ্যাসিড। তো এটাই তোমার চোখের জ্বালা পোড়া সৃষ্টি করে আর কি। আবার সালফার ডাইঅক্সাইড হচ্ছে মানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি পলিউটেন্ট গ্যাস হিসেবে এটা রিলিজ করে। তো এটা তোমার এনভায়রনমেন্টে শুধু সালফার ডাইঅক্সাইড না, সালফার ট্রাইঅক্সাইডও রিলিজ করে। তো এইগুলো এনভায়রনমেন্টে গিয়ে এনভায়রনমেন্টে মানে আমাদের অ্যাটমসফিয়ারে যে পানি আছে, তো সেই মানে ওয়াটার আছে, ভেপার আছে, সেইগুলোর সাথে এই H2O সালফার ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে H2SO4 আর H2SO3, যেগুলো হচ্ছে অ্যাসিড রেইন ফর্ম করে আর কি। মানে এগুলো তো অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের নাম তো শুনছো তোমরা, তো এগুলোতে হচ্ছে অ্যাসিড রেইন ফর্ম হয়। আচ্ছা, তো এটা হচ্ছে সালফারের 4 ভ্যালেন্সির একটা কম্পাউন্ড। সালফারের 4 ভ্যালেন্সি কম্পাউন্ড আরও অনেক আছে, যেমন এই যে H2SO3, এটাই সালফারের 4 ভ্যালেন্সির একটা কম্পাউন্ড। আর সালফারের ভ্যালেন্সি 6ও হয়, সেটা হচ্ছে SO3 অথবা H2SO4। এগুলো সব হচ্ছে তোমার 6 ভ্যালেন্সির কম্পাউন্ড। যেমন এটা দেখলেই বুঝবা যে সালফার ভ্যালেন্সি 6, অক্সিজেনের ভ্যালেন্সি 2, দুইটার মধ্যে কমন যায় কত, মানে দুইটার মধ্যে জিসিডি কত? 2। সো 2 দিয়ে এটা ডিভাইড করো আর এটাকে ডিভাইড করো, সো এখানে সালফার ট্রাইঅক্সাইড। আর এই সালফার ট্রাইঅক্সাইডের সাথেই পানি অ্যাড হয়ে কি ফর্ম করে? সালফিউরিক অ্যাসিড।
আচ্ছা, এবার আমরা এই যে র্যাডিক্যাল নিয়ে পড়ব। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে এই যে এটা ডেফিনেশন লেখা আছে, তারপর আমি এখানে লিখে দিই। র্যাডিক্যাল বা বাংলায় হচ্ছে যৌগমূলক। র্যাডিক্যাল অর বাংলায় হচ্ছে যৌগমূলক। আচ্ছা, তো র্যাডিক্যাল বা যৌগমূলকের আইডিয়াটা কি? তো এটার আইডিয়া হচ্ছে যে এ গ্রুপ অফ অ্যাটমস, a group or bundle of atoms, a group or bundle of atoms sometimes behave as sometimes behaves as one single atom. A group or bundle of atoms sometimes behaves as one single atom. These this a group of atom, this group or bundle of atoms is called radical. মানে কিছু গ্রুপ অর বান্ডেল অফ অ্যাটমস আছে যারা কোন একটা কম্পাউন্ডের ভিতর একটা সিঙ্গেল অ্যাটম হিসেবে বিহেভ করে। সো এই যে গ্রুপ অর বান্ডেল অফ অ্যাটমস তাদেরকেই আমরা বলি র্যাডিক্যাল বা যৌগমূলক। তো এরকম কয়েকটা এক্সাম্পল দেখি। অনেক এক্সাম্পল দেওয়া যায় র্যাডিক্যালের, তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি এখানে। একদম ফার্স্টে সবচেয়ে কমন যেটা মাথায় আসে সেটা হচ্ছে NO3 মাইনাস। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা র্যাডিক্যালের একটা চার্জ থাকে, আর এই চার্জটাই কি তার ভ্যালেন্সি। যেমন এখানে চার্জ কত? মাইনাস, তার মানে এটার ভ্যালেন্সি কত? 1। এটার ভ্যালেন্সি হচ্ছে 1। আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে নাইট্রেট, নাইট্রেট আয়ন। মানে ভ্যালেন্সিগুলো র্যাডিক্যালগুলো ইউজুয়ালি হচ্ছে এক একটা আয়ন, তো তাদের আবার নাম আছে অ্যান্ড ভ্যালেন্সি আছে। তো NO3 মাইনাসের আমরা যদি কয়েকটা কম্পাউন্ড লিখি, যেমন HNO3 নাইট্রিক অ্যাসিড, তোমরা এটা সবাই চিনো। তো এটার আইডিয়াটা কীরকম, যে এখানে হাইড্রোজেন আর এই যে NO3, মানে NO3 একটা বান্ডিল, ওইটা হাইড্রোজেনের সাথে একটা কম্পাউন্ড ফর্ম করছে, বুঝতে পারছো? মানে দেখা যায় NO3টা একটা সিঙ্গেল অ্যাটমের মতো কাজ করে। যেমন HCl, এখানে ক্লোরিন একটা অ্যাটম, হাইড্রোজেন একটা অ্যাটম, রাইট? তো HNO3-র ক্ষেত্রেও ব্যাপারটা ওরকম, যে এখানে মানে ওরা এমনভাবে রিয়াকশনগুলো করে যে মনে হয় হাইড্রোজেন একটা অ্যাটম আর NO3 পুরোটা একটা অ্যাটম। ওকে, সো এর জন্য NO3 মাইনাস হচ্ছে একটা র্যাডিক্যাল। তারপর আরেকটা এক্সাম্পল দেখো, NaNO3, এটার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রেট। এই যে এখানে সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1, আর নাইট্রেটের ভ্যালেন্সি কত? 1। মানে এই পুরো জিনিসটার ভ্যালেন্সি হচ্ছে 1। কম্পাউন্ডের ভিতরে লেখার সময় ওদের কিন্তু আমরা চার্জ দিয়ে লিখবো না, কারণ ও তখন একটা আয়ন আর কি। মানে ওই যে আমরা আয়নিক বন্ড পড়ছি না, তো এটা কি একটা অ্যানায়ন আর কি। এই পুরোটা হচ্ছে একটা অ্যানায়ন, সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। তারপর ক্যালসিয়াম নাইট্রেট। আচ্ছা, এখন ক্যালসিয়াম নাইট্রেট কীভাবে লিখবো? দেখো, ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? 2, আর নাইট্রেটের ভ্যালেন্সি কত? 1। তাহলে এই কম্পাউন্ডটা দেখতে কীরকম হবে? CaNO3 পুরোটা ব্র্যাকেট দিয়ে 2। আহনাফ, এখন বুঝছো যে এটা কীভাবে লিখবা? তো এটার নাম হচ্ছে কি? ক্যালসিয়াম নাইট্রেট। আচ্ছা, এরপর আমরা পরের র্যাডিক্যালে আসি। আমি একটু বইয়ের সিরিয়ালটা মেনটেন করি, বইতে সবগুলো র্যাডিক্যালি দেওয়া আছে অলমোস্ট। তো আমরা এই যে নাইট্রেটটা দেখলাম আর কি, নাইট্রেটের চার্জ হচ্ছে -1। একটা জিনিস খেয়াল করো, ভ্যালেন্সিটা কিন্তু জাস্ট নাম্বারটা, মানে কোনো সাইন নাই, কিন্তু ভ্যালেন্সি কিন্তু -1 না, ভ্যালেন্সি হচ্ছে জাস্ট 1। সো নাইট্রেটের চার্জ হচ্ছে -1 আর ভ্যালেন্সি হচ্ছে 1। এরপর হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। আমি এবার শুরু থেকে লিখব, বইতে যেভাবে আছে। অ্যামোনিয়াম আয়ন।
অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে ওর নাম। ওর চেহারা হচ্ছে NH4+, ওর চার্জ হচ্ছে +1, আর ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি 1, চার্জ যেটা সেটাই ভ্যালেন্সি, মানে র্যাডিক্যালের চার্জই হচ্ছে তার ভ্যালেন্সি। ওকে, তো এইটার কম্পাউন্ড যদি এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে পুরো NH4টা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাটম, মানে অ্যাটমের মতো একটা ক্যাটায়ন আর কি, আর ক্লোরিন মাইনাস হচ্ছে একটা অ্যানায়ন, তো তাদের মধ্যে একটা বন্ড ফর্ম হয়েছে। আচ্ছা, এখন চিন্তা করো তো যে NH4+, এটা একটা ক্যাটায়ন, চার্জ হচ্ছে 1, ভ্যালেন্সি হচ্ছে 1। আবার NO3-, এটা একটা অ্যানায়ন, যার চার্জ হচ্ছে -1, ভ্যালেন্সি হচ্ছে 1। তো এদের মধ্যে একটা কম্পাউন্ড ফর্ম করা যাবে না, ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে? তো সেটা কীরকম হইতে পারে? NH4NO3, এটার নাম কি হবে একটু বলো তো। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও আমাদের মিটিংয়ে। আচ্ছা, এটার নাম কি হবে একটু সাজেস্ট করো কেউ। NH4NO3, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, প্রথম যেটা লিখছি। এটার নাম কি হবে? অ্যামোনিয়াম নাইট্রেট। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। তারপর NH4NO3 এর আরেকটা কম্পাউন্ড লেখো, NH4OH, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে এই যে OH, এটাও একটা র্যাডিক্যাল, আমরা একটু পরেই দেখব যে OH হচ্ছে একটা র্যাডিক্যাল যার চার্জ হচ্ছে -1 আর ভ্যালেন্সি হচ্ছে 1। আবার NH4 নিজে একটা র্যাডিক্যাল যার চার্জ হচ্ছে +1 আর ভ্যালেন্সি হচ্ছে 1। ওকে, সো এখন আমি একটা কাজ করব, আমি হচ্ছে সবগুলা র্যাডিক্যাল আগে লিখে যাব, তারপর আমি সবগুলার কম্পাউন্ড লিখে যাব, ঠিক আছে? তো মানে আগে হচ্ছে আমরা সবগুলা র্যাডিক্যালের নাম শিখে ফেলি। এখানে ফার্স্টে অ্যামোনিয়াম দেখলাম, এরপর হচ্ছে কার্বনেট, এটা হচ্ছে 3 নাম্বার কার্বনেট। আচ্ছা শোনো, একটু এটা মুছো, আমি একদম সবগুলো একসাথে লিখে দিই, এক থেকে শুরু করে, ঠিক আছে? বইয়েরটাই। অ্যামোনিয়াম, এটা দেখতে হচ্ছে NH4+, তারপর এটা চার্জ হচ্ছে +1 আর ভ্যালেন্সি হচ্ছে 1। তারপর 2 নাম্বার হচ্ছে তোমার কার্বনেট। কার্বনেট দেখতে হচ্ছে CO3-, এটা চার্জ হচ্ছে -1, সরি CO3-, এটা একটু ভুল লিখছি, এটা হচ্ছে CO3-, চার্জ হচ্ছে -2 আর ভ্যালেন্সি হচ্ছে 2। দেন তারপর হচ্ছে হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোজেন কার্বনেট, এটার একটা অল্টারনেট নেম আছে, সেটা হচ্ছে বাইকার্বনেট। এটা বইতে দেওয়া নেই। তো হাইড্রোজেন কার্বনেট দেখতে হচ্ছে HCO3-, এটার চার্জ হচ্ছে -1, ভ্যালেন্সি হচ্ছে 1। তারপর 4 নাম্বারটা হচ্ছে সালফেট। সালফেট হচ্ছে SO4-, চার্জ হচ্ছে -2, ভ্যালেন্সি হচ্ছে 2। 5 নাম্বারটা
তারপর 5, এরপর হচ্ছে হাইড্রোজেন সালফেট। এটা HSO4 মাইনাস। চার্জ হচ্ছে -1, ভ্যালেন্সি হচ্ছে 1। দেন হচ্ছে সালফাইট, মানে আমরা দেখো সালফেট দেখছি, সালফেট হচ্ছে SO4 2- আর এখানে আরেকটা আছে যেটা হচ্ছে সালফাইট। তো সালফেট আর সালফাইটের মধ্যে ডিফারেন্স হচ্ছে SO4 আর SO3, ওকে, বাট তাদের ভ্যালেন্সি চার্জ সব সেম। সো এটা লেখো। এরপর 6 নাম্বার সালফাইট। SO3 2-, এটার চার্জ হচ্ছে -2 অ্যান্ড ভ্যালেন্সি হচ্ছে 2। আচ্ছা, তারপর হচ্ছে নাইট্রেট আর নাইট্রাইট। নাইট্রেট NO3-, চার্জ হচ্ছে -1, ভ্যালেন্সি হচ্ছে 1। নাইট্রাইট, নাইট্রেট হচ্ছে, মানে নাইট্রেট আর নাইট্রাইটের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এটা হচ্ছে NO2-, মানে একই জিনিস, জাস্ট O3 আর O2, ঠিক আছে। সো NO2- অ্যান্ড এটার চার্জও -1, ভ্যালেন্সি হচ্ছে 1। তারপর হচ্ছে ফসফেট হাইড্রোক্সাইড আর ফসফোনিয়াম। ফসফেট, ফসফেট হচ্ছে PO4 3-, চার্জ হচ্ছে -3 আর ভ্যালেন্সি হচ্ছে 3। তারপর হচ্ছে হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড খুবই কমন, পানি অ্যাকচুয়ালি একটা H+ আর একটা OH- দিয়ে বানানো, ওকে। সো এটা হচ্ছে হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড হচ্ছে OH-, চার্জ -1 আর ভ্যালেন্সি 1। অ্যান্ড 11, লাস্ট ওয়ান হচ্ছে ফসফোনিয়াম, which is PH4+, চার্জ হচ্ছে +1, ভ্যালেন্সি হচ্ছে 1। আচ্ছা, সো এখানে আমরা সব র্যাডিক্যালগুলো দেখলাম। তো এখন এই র্যাডিক্যালগুলোর মধ্যে আমরা কিছু কম্পাউন্ড বানাই দেখাই, মানে নিজেদের মধ্যে কিছু কম্পাউন্ড দেখাবো, আবার প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা নতুন কম্পাউন্ডও দেখাবো। যেমন ধরো অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের কয়েকটা এক্সাম্পল যদি বলি, একটু আগে দেখাইছিলাম, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, ওকে। এখন ধরো এই অ্যামোনিয়ামটা, যার ভ্যালেন্স হচ্ছে 1, অ্যামোনিয়ামটা ধরো এখানে হাইড্রোক্সাইডের সাথে একটা কম্পাউন্ড বানাইতে চাই, তো দুইটা ভ্যালেন্সি কত, 1 1। আবার হাইড্রোক্সাইড হচ্ছে মাইনাস, অ্যামোনিয়াম হচ্ছে কি প্লাস, সো তারা কি করতে পারবে, একটা এরকম একটা কম্পাউন্ড ফর্ম করতে পারবে, আয়নিক কম্পাউন্ড। আচ্ছা, এখন দেখো অ্যামোনিয়াম যদি কার্বনেটের সাথে একটা কম্পাউন্ড ফর্ম করতে চাই, তখন ব্যাপারটা কীরকম হতো, অ্যামোনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1 আর কার্বনেটের ভ্যালেন্সি হচ্ছে 2, তাই না। সো এই নাম্বারটা অ্যামোনিয়ামের নিচে যাবে, তো পুরো অ্যামোনিয়ামের নিচে, সো এটা ব্র্যাকেট দিয়ে 2, আর এই নাম্বারটা কার্বনেটের নিচে যাবে, সো এটা হচ্ছে জাস্ট CO3। সো এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, ওকে।
ওকে, নামটাও খুব সোজা, জাস্ট ওই ফার্স্ট রেডিকালের নাম আর পরের মানে পজিটিভ রেডিকালের নাম আর তোমার নেগেটিভ রেডিকালটার নাম। সেটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। ওকে, তো এরকম আসলে সবগুলোরই অনেক অনেক এক্সাম্পল লেখা যায়, বুঝতেই পারতেছে এটার কোনো শেষ নাই। তো আমি প্রত্যেকটার কিছু কমন কম্পাউন্ড লিখে দিচ্ছি। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তারপর এই যে অ্যামোনিয়াম কার্বনেট, তারপর H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। সো এরকম অনেক কম্পাউন্ড লেখা যায়। তারপর হাইড্রোজেন কার্বনেট, মানে হাইড্রোজেন কার্বনেট অর শুধু বাইকার্বনেট। তো এইটার এক্সাম্পল হচ্ছে CaH, সরি, এটার একটা এক্সাম্পল হচ্ছে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। মানে এটাকে সোডিয়াম বাইকার্বনেট বলতে পারবা অথবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলতে পারবা। আচ্ছা, আর এইটা হচ্ছে আরেকটা, এখানে একটা এক্সাম্পল দেখো উপরেরটাই Na2CO3, এইটার নাম হচ্ছে শুধু সোডিয়াম কার্বনেট, মানে এখানে র্যাডিকালটার নাম কি কার্বনেট, তো এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এখানে কার্বনেটের ভ্যালেন্সি কত 2, সো সেই নাম্বারটা এখানে নামছে। আর সোডিয়ামের ভ্যালেন্সি কত এখানে 1, সো 1 নাম্বারটা CO3 নিচে নামছে। তো এইটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর এটার নাম কি সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, এটা সোডিয়াম বাইকার্বনেট, আর এটা হচ্ছে শুধু সোডিয়াম কার্বনেট। তারপর এটার আরেকটা এক্সাম্পল, ধরো আমি ক্যালসিয়ামের সাথে বাইকার্বনেট র্যাডিকালটা অ্যাড করতে চাই, তো সেটা কীরকম হবে ক্যালসিয়াম আর বাইকার্বনেট। তো বাইকার্বনেটের ভ্যালেন্সি কত 1, আর ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত 2, তাহলে এটা দেখতে কীরকম হবে ক্যালসিয়াম বাইকার্বনেট, এইটার নিচে একটা 2। আচ্ছা, সো এরকম আসলে অনেক অনেক কম্পাউন্ড লেখা যায়। তো আমরা সবগুলোর লিস্ট লিখবো না, তো কয়েকটা কোশ্চেন দেখাই। যেমন ধরো সালফেট, সালফেট হচ্ছে 2 ভ্যালেন্সির একটা অ্যানায়ন। আর আমরা ধরো সালফেটের সাথে এখানে কোনো একটা অ্যাড করি, ধরো আমি অ্যামোনিয়াম সালফেট বানাইতে চাই, সো সেটা কীরকম হবে দেখতে। অ্যামোনিয়াম হচ্ছে 1 আর সালফেটের ভ্যালেন্সি হচ্ছে 2, সো কম্পাউন্ডটা দেখতে কেমন হবে NH4 2SO4। আবার ধরো আমি সালফেটের সাথে অ্যালুমিনিয়াম অ্যাড করতে চাই, তো এই কম্পাউন্ডটা কি হবে কেউ বলতে পারবা? অ্যালুমিনিয়ামের সাথে সালফেট অ্যাড করে একটা কম্পাউন্ড বানাইতে চাই, এনিওয়ান? এখানে সালফেটের ভ্যালেন্সি দেখো, এটা হচ্ছে 2 আর অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3, সো আমরা এখান থেকে কি পাবো Al, মানে এই যে 2টা এখানে নামবে আর SO4 এই 3টা এখানে নামবে, সেটা হবে Al2SO4 3, অ্যালুমিনিয়াম সালফেট। আচ্ছা, তারপর ধরো আমি ক্যালসিয়াম নাইট্রেট লিখতে চাই, সো তোমার হচ্ছে ক্যালসিয়ামের সাথে নাইট্রেট আয়নের একটা কম্পাউন্ড বানাতে হবে। তো নাইট্রেটের ভ্যালেন্সি কত 1 আর ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত 2, সো এটা কি হবে এরকম দেখতে। আচ্ছা, তারপর ধরো আমি ফসফোনিয়াম হাইড্রোক্সাইড লিখতে চাই, তো ফসফোনিয়াম হচ্ছে PH4 প্লাস, মানে ভ্যালেন্সি হচ্ছে 1, আর হাইড্রোক্সাইড হচ্ছে OH মাইনাস, ভ্যালেন্সি হচ্ছে 1, সো এই 1টা যাবে এটার নিচে, এই 1টা যাবে এটার নিচে, সো এটা কি হবে PH4OH, ফসফোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তারপর ধরো ক্যালসিয়াম ফসফেট, এটা লিখতে চাই ক্যালসিয়াম
ফসফেট। ক্যালসিয়াম হচ্ছে কি 2 ভ্যালেন্সি আর ফসফেট হচ্ছে 3 ভ্যালেন্সি। সো এটা দেখতে কিরকম হবে Ca3PO4 2, ঠিক আছে? সো এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। সো র্যাডিক্যাল নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? র্যাডিক্যালের কম্পাউন্ড কিভাবে ফর্ম করতে হয় এটা নিয়ে? ওকে, তাহলে আমরা এর পরের টপিকে আসি। এরপর হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ডস। এইগুলো আমরা অনেকবার পড়ে আসছি, এটা আর দেখানোর কিছু নাই। এখানে ওই জিনিসগুলোই লেখা আছে, এই যে এতক্ষণ আমি যেগুলো দেখাইলাম, অ্যামোনিয়াম ফসফেট, তারপর অ্যালুমিনিয়াম সালফেট এটসেট্রা, কীভাবে লিখতে হয় আর কি। এই যে ম্যাগনেসিয়াম ফসফেট কীভাবে ফর্ম হয়? ম্যাগনেসিয়াম হচ্ছে 2 আর ফসফেট হচ্ছে কি 3। সো 3 যাবে ম্যাগনেসিয়ামের নিচে আর এই 2 যাবে PO4 এর নিচে। ওকে, ম্যাগনেসিয়াম ফসফেট। তারপর ওই যে কমন নাম্বারটা দিয়ে ডিভাইড করতে হয়, ওইগুলো এখানে সব লেখা আছে। বোরন নাইট্রেট, এটা হচ্ছে বোরন নাইট্রেট। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলাটা তোমাদের এখন লাগবে না, ঠিক আছে? এটা তোমরা পরে শিখবা, এটা স্কিপ করো, এটা দরকার নেই। স্ট্রাকচারাল ফর্মুলা তোমরা জাস্ট ডেফিনেশনটা লেখা রাখো, যে তোমার স্ট্রাকচারাল ফর্মুলাতে হচ্ছে আমরা একটা মানে কম্পাউন্ডের ভিতর অ্যাটমগুলা কিভাবে ওরিয়েন্টেড, কার সাথে কে কানেক্টেড, সেইটা ক্লিয়ারলি দেখাই আর কি। মানে অ্যাটমগুলো কিভাবে একসাথে কানেক্টেড হয়ে আছে, কিভাবে অর্গানাইজড হয়ে আছে, সেটা দেখাই। হ্যাঁ, এগুলো সব কোভ্যালেন্ট বন্ড। এখানে এই যে যত বন্ড দেখতেছো এগুলো সব হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তারপর অক্টেট ডুয়েট দেখাইছি। অক্টেট আর ডুয়েট দুইটাই হচ্ছে মানে অক্টেট রুল মানে হচ্ছে যখন একটা এলিমেন্ট কম্পাউন্ড ফর্ম করে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করার জন্য, অ্যান্ড তার লাস্ট অরবিটে হচ্ছে 8টা ইলেকট্রন আসে, তো সেটাকে আমরা বলি অক্টেট রুল। আর ডুয়েট রুল হচ্ছে যখন লাস্ট অরবিটে 2টা ইলেকট্রন আসে। ওকে, সো এখানে এই যে লেখা আছে অল এলিমেন্টস টেন্ড টু মেক দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাসেস অ্যাট দেয়ার আউটারমোস্ট এনার্জি লেভেল, বিকজ ওইটা হচ্ছে সবচেয়ে স্টেবল। অ্যান্ড অল ইনার্ট গ্যাসেস আদার দেন helium have 8 electrons at their outermost energy level. তো মলিকিউল কনস্টিটিউট করার সময় an element obtains the electronic configuration of inert gases. তো যদি 8টা ইলেকট্রন মানে শেয়ার করে বা ডোনেট করে বা অ্যাকসেপ্ট করে যদি লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন গ্যাদার করে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অক্টেট রুল। আর যদি আউটারমোস্ট এনার্জি লেভেলে 2টা ইলেকট্রন করে, টোটাল 2টা ইলেকট্রন মেনটেন করে, তখন সেটাকে আমরা বলবো ডুয়েট রুল। সো এই জিনিসগুলো এখান থেকে পড়বা, একবার রিডিং পড়বা। জিনিসগুলো তুমি বুঝো অলরেডি, জাস্ট বই থেকে একবার রিডিং পড়ে যেও। তারপর এখানে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখাইছেন, বলা হয়েছে যে তারা খুব স্টেবল, এইগুলাও তোমরা জানো। হ্যাঁ, টোটাল 7টা, ওরা একটা কম লেখছে ওই লাস্টেরটা আর কি। দেখো সবার ইলেকট্রনিক কনফিগারেশন একটা প্যাটার্ন আছে। সবার লাস্টে হচ্ছে এই যে S2P6 এইভাবে আছে, মানে 8টা ইলেকট্রন। আর হিলিয়ামের খালি S2। সো কিছু এলিমেন্ট আছে যারা হিলিয়ামের মতো হইতে চায়। কি হয়েছে আজকে? হ্যাঁ, সো কিছু এলিমেন্ট আছে যারা হিলিয়ামের মতো হইতে চায়, সো তারা হচ্ছে ডুয়েট রুল ফলো করে। আর কিছু এলিমেন্ট আছে যারা এইগুলোর মতো হইতে চায়, মানে যাদের ইলেকট্রন নাম্বার এইগুলোর কাছাকাছি, তো তারা হচ্ছে অক্টেট রুল ফলো করে আর কি। আচ্ছা, এখানে ক্যাটায়ন অ্যানায়ন কি এগুলো লেখা আছে, তো ক্যাটায়ন অ্যানায়ন তোমরা বুঝো। আর তারপর তাদের মধ্যে আয়নিক বন্ড কিভাবে ফর্ম হয় সেটা নিয়েও ডিসকাশন আছে, তো এগুলো আমরা দেখে আসছি অলরেডি। আয়নিক বন্ডের আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, তো এটা একটু মাথায় রেখো। সো এখানে ওই যে সোডিয়াম ক্লোরাইড কিভাবে ফর্ম হয়, ম্যাগনেসিয়াম
অক্সাইড কীভাবে ফর্ম হয়, এগুলো আমরা অলরেডি করে আসছি, তো এগুলো দেখাইছে। কোভ্যালেন্ট বন্ড আমরা পড়ছি, যে দুইটা নন মেটাল এলিমেন্টের মধ্যে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যে কম্পাউন্ড ফর্ম হয় সেগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, এখানে দেখো এই যে শুধু হাইড্রোজেন, তারপর অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, সালফার হচ্ছে S8, ফসফরাস হচ্ছে P4, মানে সালফার একসাথে 8টা থাকে একসাথে, ওকে। তারপর ফসফরাস হচ্ছে একসাথে 4টা থাকে, ব্রোমিন হচ্ছে 2টা থাকে, আয়োডিন 2টা, ফ্লোরিনও 2টা। মানে হ্যালোজেনগুলো হচ্ছে ইউজুয়ালি 2টা একসাথে থাকে, আর সালফার হচ্ছে খুবই এক্সেপশনাল, 8টা একসাথে থাকে, আর ফসফরাস 4টা। তো এই যে একসাথে থাকে এগুলো সবাই কিন্তু কোভ্যালেন্ট বন্ড, ওকে। এগুলো সব কিন্তু কোভ্যালেন্ট বন্ড বা কোভ্যালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পল। যেমন 4টা ফসফরাস একসাথে কিভাবে থাকে আমি একটু দেখাই। তো 4টা ফসফরাস হচ্ছে একসাথে থাকে এভাবে, দাঁড়াও একটু। তো ফসফরাস হচ্ছে অ্যাকচুয়ালি 4টা ফসফরাসের একটা নেটওয়ার্ক ফর্ম করে। সো এখানে এই যে 4টা ফসফরাস, তারা হচ্ছে এইভাবে একটা নেটওয়ার্ক ফর্ম করে আর কি, মানে সবাই সবার সাথে বন্ডিংয়ে থাকে। তো এই ফসফরাসের যে নেটওয়ার্কটা, এইটা পুরোটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, ওকে। অ্যান্ড এই জায়গাতে অ্যাকচুয়ালি তোমার মানে ওর এইভাবেই থাকার রিজন হচ্ছে, এইভাবে থাকলে ওদের হচ্ছে সবারই অক্টেটগুলো ফিল আপ হয়, প্লাস সবাই হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল হয় আর কি। তো এর জন্য ওরা হচ্ছে 4টা ফসফরাস একসাথে মিলে P4 ফর্ম করে থাকে আর কি। সেটা কি হলো, একটু ওয়েট দাও। আচ্ছা, তারপরে এই যে হাইড্রোজেনের তোমার কোভ্যালেন্ট বন্ড ইয়া করছে, এক্সপ্লেন করছে। তো এগুলো আমরা দেখছি যে কিভাবে তাদের মধ্যে শেয়ারিং হয়, অক্সিজেনের মধ্যে কিভাবে হয়, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেনের মধ্যে শেয়ারিং কিভাবে হয়, এগুলো আমরা লুইস স্ট্রাকচার দিয়ে দেখে আসছি। তো এখানে তোমার এই জায়গায় কয়েকটা কথা লেখা আছে এই প্যারাটায়, এগুলো এটা একটু পড়বা। যে molecules of elements with covalent bond N2O2 Cl2 Br2 I2 etc. are called covalent molecules, and compounds with covalent bonds like CH4 CO2 HCl NH3 etc. are called covalent compound molecules. তো এখানে বলছে many covalent molecules CO2 তারপর হচ্ছে NH3O2 Cl2 etc. remain in gaseous state in normal temperature and pressure. মানে ইউজুয়ালি দেখা যায় কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলা গ্যাস অথবা লিকুইড স্টেটেই থাকে, খুব কম কম্পাউন্ড আছে যারা সলিড স্টেটে থাকে। যেমন কার্বন ডাইঅক্সাইড একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটা গ্যাস। তারপর NH3 নাম মনে আছে কারো? না, NH3 হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আর এইটার সাথে আরেকটা 4 অ্যাড হলে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। তারপর হচ্ছে O2, এটা হচ্ছে অক্সিজেন গ্যাস, Cl2 এটা হচ্ছে ক্লোরিন গ্যাস, রিমেইন ইন গ্যাসাস স্টেট ইন নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো সাম অফ দেম রিমেইন ইন লিকুইড স্টেট, H2O, তারপর হচ্ছে C2H5OH। C2H5OH এর নামটা একটু লিখে রাখো, C2H5OH, এটার নাম হচ্ছে ইথানল। এটা হচ্ছে একটা অ্যালকোহল আর কি, ইথানল। In the same situation, while some others C10H8, তারপর হচ্ছে সালফার, ওই যে S8, আয়োডিন ইটসেট্রা আর ফাউন্ড ইন সলিড স্টেট। তো কোনগুলা সলিড, কোনগুলা লিকুইড, কোনগুলা গ্যাস, এটার একটা থামস, মানে এটা মনে রাখার একটা থামস রুল হচ্ছে যার ম্যাস যত বেশি সে তত বেশি সলিড বা লিকুইডের দিকে যাবে। দেখো এইগুলোর ম্যাস অনেক কম, মানে এই যে সবগুলোর না, এখানে এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এগুলোর ম্যাস অনেক কম, তো ওরা হচ্ছে কি গ্যাস। তার থেকে একটু বেশি হচ্ছে ব্রোমিন হচ্ছে
লিকুইড, আর তার থেকে আর একটু বেশি হচ্ছে আয়োডিন। আয়োডিন হচ্ছে সলিড। মানে ম্যাসের সাথে সাথে এটা তোমার স্টেটটা চেঞ্জ হয়, ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হয় আর কি। আচ্ছা, তো এখানে একটা কথা বলা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বইতে এই টপিকটা নাই, এটা কলেজ উঠলে শিখবা, যে when two covalent molecules come close a weak attraction force remains effective among them। মানে দুইটা কোভ্যালেন্ট মলিকিউল যখন কাছাকাছি থাকে তখন তাদের মধ্যে একটা খুব উইক অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। তো এই ফোর্সটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। এখানে ভ্যান ডার, এই ওয়াল বানানটা ভুল, এটা হচ্ছে ভ্যান ডার, WAAL, ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। আচ্ছা না, ভ্যান ডার ওয়ালস বানান কি, আমি নিজেও তো কনফিউজড। ধরো হ্যাঁ, ওই যে আমি যেটা বললাম ওইটাই, দুইটা এ, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। তো ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে কোভ্যালেন্ট মলিকিউলের মধ্যে আবার এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে সেইটা। মানে তুমি চিন্তা করে দেখো যে ওয়াটার হচ্ছে কি একটা কোভ্যালেন্ট মলিকিউল বা কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো সব ওয়াটারের মলিকিউলগুলো একসাথে অ্যাট্রাক্টেড অবস্থায় থাকে না? আমরা যখন ওয়াটার দেখি, লিকুইড ওয়াটার যখন দেখি, সেখানে কি অনেকগুলো ওয়াটারকে একসাথে দেখি না? তো এখানে ওরা একসাথে কিভাবে আসে, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড কিভাবে, সেটা হচ্ছে ওই ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। মানে ওদের মধ্যে এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে আর কি, সেটাকে বলে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। আর আরেকটা জিনিস মনে রাখবা, কোভ্যালেন্ট কম্পাউন্ডের মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট খুবই লো। একটা আয়নিক কম্পাউন্ড লাইক সল্ট, এইটাকে হিট দিয়ে মেল্ট করা বা গ্যাস বানানো কিন্তু অনেক টাফ, তাই না? কিন্তু ওয়াটারকে তোমার মানে একটা আইসকে মেল্ট করা বা বয়েল করা কিন্তু খুবই সহজ। ওকে, সো যারা কোভ্যালেন্ট কম্পাউন্ড তাদের মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট খুব কম হয়, আর যারা আয়নিক কম্পাউন্ড তাদের মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট অনেক বেশি হয়। আর এখানে আরেকটা কথা বলা আছে, এখানে আবারও ওয়াল বানানটা ভুল। ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স ইজ হার্ডলি ইফেক্টিভ অন গ্যাসাস কোভ্যালেন্ট মলিকিউলস। মানে যেসব কোভ্যালেন্ট মলিকিউল হচ্ছে গ্যাসাস, তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স থাকে না বললেই চলে, মানে খুবই উইক। ওকে, লাইক ওয়াটারের কম্পাউন্ডগুলো কি এরকম একসাথে লাগানো থাকে, বাট সেটাও অত স্ট্রং না যে ওরা সলিড অবস্থায় থাকবে, এর জন্য ওরা কী অবস্থায় থাকে, লিকুইড। বাট যারা গ্যাস লাইক অক্সিজেন, তো তাদের মধ্যে এই অ্যাট্রাকশন ফোর্সটা খুবই উইক। মানে দুইটা অক্সিজেন মলিকিউল একটা আরেকটাকে খুবই কম অ্যাট্রাকশন ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে, বুঝা গেছে? এর জন্য ওরা কী অবস্থায় থাকে, গ্যাস। ওকে, সো হার্ডলি ইফেক্টিভ মানে একদম ইফেক্টিভ না বললেই চলে। আচ্ছা, এরপর এখানে আয়নিক আর কোভ্যালেন্ট বন্ডের ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। তো ফার্স্টে যে মেল্টিং পয়েন্ট নিয়ে কথা বলা আছে, আর হচ্ছে বয়েলিং পয়েন্ট, অ্যান্ড দেন হচ্ছে সলিউবিলিটি। আচ্ছা একটু ওয়েট, দাঁড়াও একটু দেখে নিই কী কী আছে তোমাদের। ওকে, সো এই টপিকগুলো আগে দেখি, তারপর আমরা এমসিকিউতে যাব। আচ্ছা, তো ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড, এটা আমরা খাতায় লিখবো আর বই থেকে দেখব যে কী কী দেওয়া আছে। তো এখানে লেখো যে ক্যারেক্টারিস্টিক্স অফ ionic compound and covalent compound. আচ্ছা একটু ওয়েট কর, আমি একটু ভিডিওটা স্টপ করি আবার স্টার্ট করতেছি।